এ টু জেড জিএস সেন্টারের পক্ষ থেকে সবাইকে আবার স্বাগত জানাই। আজকে আমরা এক নতুন টপিক নিয়ে এসেছি, যেটা হচ্ছে মৌসুমি বায়ু। অর্থাৎ আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মৌসুমি বায়ু প্রবাহ। তাহলে চলো দেখে নিই মৌসুমি বায়ু সম্পর্কে। এই মৌসুমি শব্দের উৎপত্তি নিয়ে অনেকের মধ্যে বিতর্ক রয়েছে। মৌসুমি শব্দ কোথা থেকে এসেছে সে বিষয়ে এক একজন এক এক মতবাদ দিয়েছে। তবে মৌসুমি শব্দটি আরবি শব্দ মুসিম থেকে এসেছে বলে কেউ কেউ মনে করে। আবার কারো কারো মতানুসারে মালয় শব্দ মনসিন থেকে মৌসুমি শব্দটি এসেছে বলে মনে করা হয়। তবে মৌসুমি শব্দের অর্থ হচ্ছে ঋতু অনুসারে দিক পরিবর্তনকারী বায়ু প্রবাহ। তবে মৌসুমি শব্দের প্রকৃত অর্থ যদি আমরা দেখি, তাহলে এর প্রকৃত অর্থ দাঁড়াবে জলীয় বাষ্পপূর্ণ মেঘ। তাহলে মৌসুমি শব্দের অর্থ হচ্ছে ঋতু অনুসারে দিক পরিবর্তনকারী বায়ু প্রবাহ, কিন্তু প্রকৃত অর্থ ধরতে গেলে মৌসুমি বায়ু বলতে বোঝায় জলীয় বাষ্পপূর্ণ মেঘ। এই মৌসুমি বায়ু প্রথম আবিষ্কার করে গ্রিক যাত্রী হিপ্পালাস। তাহলে মৌসুমি বায়ু কে আবিষ্কার করেছেন? গ্রিক যাত্রী হিপ্পালাস। তাহলে মৌসুমি বায়ু প্রথম আবিষ্কার করেছে কে? গ্রিক যাত্রী হিপ্পালাস। তার মতে একটা নির্দিষ্ট ঋতুতে মৌসুমি বায়ুর আগমন ঘটে, আবার বছরের একটা নির্দিষ্ট ঋতুতে যে পথ দিয়ে এসেছে সেই পথে গমন ঘটে। এটা হচ্ছে তোমার হিপ্পালাসের মতানুসারে। এর পরবর্তী সময়ে হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে এসেছিল আরব যাত্রী আল মাসুদি। তাহলে কে এসেছিল হর্ষবর্ধনের রাজত্বকালে? আরব যাত্রী আল মাসুদি। তিনি ভারতের যে মৌসুমি বায়ু সে সম্পর্কে বিশদে বর্ণনা করেছেন তার বইতে। তার মত অনুসারে মৌসুমি বায়ু একটা ঋতুতে ভারতবর্ষে প্রবেশ করে, আবার পরবর্তী একটা ঋতুতে যে পথ দিয়ে এসেছে সেই পথেই মৌসুমি বায়ুর প্রত্যাগমন ঘটে। এটা হচ্ছে তোমার আল মাসুদির মতানুসারে। তবে মৌসুমি যে মেঘ, সেই মৌসুমি মেঘের উৎপত্তি লাভ হয় আরব সাগর এবং বঙ্গোপসাগর থেকে। তাহলে মৌসুমি মেঘের উৎপত্তি কোথা থেকে হয়? গ্রীষ্মকালে আরব সাগর থেকে এবং বঙ্গোপসাগর থেকে। এবং এই মেঘকে দক্ষিণ দিক থেকে আসা বায়ু ঠেলে ভারতে নিয়ে আসে এবং ভারতে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। তাহলে ঠেলে ভারতে নিয়ে আসে এবং ভারতে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। আর এই মৌসুমি বায়ু ভারতে প্রথম প্রবেশ করে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। তাহলে মৌসুমি বায়ু ভারতে প্রথম কোথায় প্রবেশ করে? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। তাহলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু 20 মে। তাহলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করে 20 মে তারিখে এবং ভারতের মূল ভূখণ্ডে অর্থাৎ কেরালার মালাবার উপকূলে এই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রথম প্রবেশ করে জুন মাসের প্রথম সপ্তাহে। তাহলে জুন মাসের কোন সপ্তাহে? প্রথম সপ্তাহে। তাহলে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ভারতে প্রথম প্রবেশ করে 20 মে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এবং ভারতের মূল ভূখণ্ডে অর্থাৎ কেরালার মালাবার উপকূলে প্রথম প্রবেশ করে জুন মাসের প্রথম সপ্তাহে। এবং এই জুন মাসের 15 তারিখের মধ্যে সারা ভারতবর্ষে মৌসুমি বায়ুর প্রবাহ শুরু হয়ে যায়। তাহলে মৌসুমি বায়ু প্রথম আসে 20 মে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, ভারতের মূল ভূখণ্ডে প্রথম আসে কেরালার মালাবার উপকূলে, সেটা হচ্ছে জুন মাসের প্রথম সপ্তাহে, এবং সারা ভারতবর্ষব্যাপী মৌসুমি বায়ু প্রবাহিত হতে সময় লাগে হচ্ছে তারও 15 দিন বেশি, অর্থাৎ জুন মাসের 15 তারিখ অবধি ভারতবর্ষের পুরো সমস্ত জায়গায় মৌসুমি বায়ুর প্রভাব চলে আসে। তাহলে মৌসুমি বায়ু ভারতে প্রবেশ করে পশ্চিম উপকূলে
পশ্চিম উপকূলের পশ্চিম ঘাট পর্বতে, পশ্চিম উপকূলের পশ্চিম ঘাট পর্বতে বাধা পায়, পশ্চিম ঘাট পর্বতে বাধা পায় এবং পশ্চিম ঘাট পর্বতে বাধা পেয়ে ভারতের পশ্চিম উপকূলে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। কিন্তু এই পশ্চিম ঘাট পর্বত, নীলগিরি পর্বত, আন্নামালাই পর্বত এবং কোডান পর্বতের বৃষ্টিচ্ছায়া অঞ্চলে অবস্থান করেছে কি তামিলনাড়ু। এই কারণে কেরালা উপকূলের তুলনায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে তামিলনাড়ু তথা করমণ্ডল উপকূলে কম পরিমাণে বৃষ্টিপাত হয়। আবার তার থেকে একটু উপরে যদি লক্ষ্য করি, পশ্চিমঘাট পর্বতের পূর্ব দিকে রয়েছে কর্ণাটকা এবং মহারাষ্ট্র রাজ্য। আর এই কর্ণাটকা এবং মহারাষ্ট্র রাজ্য পশ্চিমঘাট পর্বতের বৃষ্টিচ্ছায়া অঞ্চলে অবস্থান করেছে। এই কারণে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম দিকে বা পশ্চিম ঢালে যে বৃষ্টিপাত হয় তুলনামূলকভাবে কর্ণাটক এবং মহারাষ্ট্রে অনেক কম পরিমাণে বৃষ্টিপাত হয়, কারণ ওই রাজ্য দুটো পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে বৃষ্টিচ্ছায়া অঞ্চলে অবস্থান করেছে। আর এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু তোমার মালাবার উপকূলে বাধা পেয়ে দুটো অংশে বিভক্ত হয়ে প্রবাহিত হতে থাকে। তাহলে মালাবার উপকূলে বাধা পেয়ে দুটো অংশে বিভক্ত হয়ে প্রবাহিত হতে থাকে। তাহলে একটা অংশ হচ্ছে আরব সাগরীয় শাখা। কি নাম? আরব সাগরীয় শাখা এবং বঙ্গোপসাগরের উপর দিয়ে যে অংশটা প্রবাহিত হয় সেটা হচ্ছে বঙ্গোপসাগরীয় শাখা। তাহলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কেরালার মালাবার উপকূলে বাধাপ্রাপ্ত হয় এবং দুটো অংশে বিভক্ত হয়ে পড়ে। যেটা আরব সাগরের উপর দিয়ে প্রবাহিত হয় সেটা হচ্ছে আরব সাগরীয় শাখা, যেটা বঙ্গোপসাগরের উপর দিয়ে প্রবাহিত হতে থাকে তাকে বলা হয়েছে বঙ্গোপসাগরীয় শাখা। তাহলে আমরা প্রথমে দেখে নেব আরব সাগরীয় শাখা সম্পর্কে। তাহলে আরব সাগরীয় শাখা তোমার গুজরাট উপকূলে, কোন উপকূলে? গুজরাট উপকূলের নাম আমরা এর আগে কি পেয়েছি? কাথিয়াবাড় উপকূল। তাহলে আরব সাগরীয় শাখা গুজরাট উপকূলে প্রবাহিত হয় এবং গুজরাট উপকূলে বাধা পেয়ে তিনটে ভাগে বিভক্ত হয়ে পড়ে। গুজরাট উপকূলে বাধা পেয়ে কটা ভাগে বিভক্ত হয়? তিনটে ভাগে। এর একটা অংশ গুজরাটে অবস্থিত গির পর্বতে বাধা পায়। তাহলে একটা অংশ কিসে বাধা পাবে? গুজরাটে অবস্থিত গির পর্বতে। এবং গির পর্বতে বাধা পেয়ে এখানে যে সৌরাষ্ট্র জেলা অবস্থান করেছে সেই সৌরাষ্ট্র জেলায় প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। কিন্তু এই গির পর্বতের তোমার অনুবাদ ঢালে অবস্থান করেছে কচ্ছ। কি অবস্থান করেছে? কচ্ছ। আর এই কচ্ছ যেহেতু গির পর্বতের বৃষ্টিচ্ছায়া অঞ্চল অবস্থান করেছে তাই সেখানে বিশেষ বৃষ্টিপাত হয় না। তাই কচ্ছতে কি হয়েছে? তোমার লবণাক্ত মরুভূমি। তাহলে গির পর্বতের বৃষ্টিচ্ছায়া অঞ্চলে কচ্ছ অঞ্চল অবস্থান করার জন্য কচ্ছ একটা মরুপ্রায় অঞ্চলে পরিণত হয়েছে এবং এখানে প্রচুর লবণ পাওয়া যায়, তাই এটাকে বলা হচ্ছে লবণাক্ত মরুভূমি অথবা সাদা, অর্থাৎ লবণ জমে সেখানে যে বর্ণ সেটা সাদা হয়ে থাকে। সাদা মরুভূমি বা লবণাক্ত মরুভূমি হিসাবে পরিচিতি লাভ করেছে কি? কচ্ছ। ঠিক আছে, কচ্ছের যে হ্রদ আমরা বলে থাকি সেটা একটা মরুভূমিও বটে। কি মরুভূমি? লবণাক্ত মরুভূমি। এবার আরব সাগরীয় শাখার আরেকটি অংশ মধ্যপ্রদেশ রাজ্যে প্রবেশ করে। কোথায় প্রবেশ করে? মধ্যপ্রদেশ রাজ্যে। আর মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থান করেছে দুটো পর্বত, বিন্ধ্য পর্বত এবং হচ্ছে সাতপুরা পর্বত। আবার ছত্তিশগড় রাজ্যে অবস্থান করেছে কি? মহাকাল পর্বত। তাই এই পর্বতের মাঝখান দিয়ে আরব সাগরীয় শাখার একটা অংশ প্রবেশ করে এবং মধ্যপ্রদেশের যে মাঝের যে রাজ্যগুলো আছে সেখানে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। আর তোমার মধ্যপ্রদেশের মাঝের রাজ্যগুলোতে প্রচুর বৃষ্টিপাত হওয়ার জন্য তোমার নর্মদা নদীতে প্রচুর পরিমাণে জল থাকে। তাহলে কেন জল থাকে? কারণ আরব সাগরীয় শাখার একটা অংশ ভিতরে প্রবেশ করে এবং বিন্ধ্য সাতপুরা পর্বত তোমার মহাকাল পর্বতে বাধা পেয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। আর এই বৃষ্টির জল গিয়ে কোথায় পড়ে? নর্মদা নদীতে। আর নর্মদা নদীতে এই কারণে বছরে সবসময় প্রচুর পরিমাণে জল থাকে
তাই আগেকার মনি ঋষিরা এই নদীকে চঞ্চল বা রেবা নদীও নামকরণ করেছে। তাহলে মৌসুমী বায়ুর আরেকটি শাখা, মৌসুমী বায়ুর আরব সাগরীয় শাখার একটি অংশ তোমার রাজস্থানের ওপর দিয়ে আরাবল্লী পর্বতের সমান্তরালে দিল্লিতে প্রবেশ করে। আরাবল্লী পর্বতের সমান্তরালে কোথায় প্রবেশ করে? দিল্লিতে। আর দিল্লিতে রায়সিনা হিলে বাধা পেয়ে কিছুটা বৃষ্টিপাত হয়। আর আরাবল্লী পর্বত যেহেতু এই মৌসুমী বায়ুর সমান্তরালে অবস্থান করেছে, তাই মৌসুমী বায়ু বাধা পায় না। আর বাধা না পাওয়ার জন্য এখানে কোনো বৃষ্টিপাতও হয় না, তাই রাজস্থানে বৃহৎ শুষ্ক মরুভূমি অঞ্চলের সৃষ্টি হয়েছে। তাহলে আরব সাগরীয় শাখার অংশটা দিল্লিতে সামান্য বৃষ্টিপাত ঘটায়। দিল্লিতে বৃষ্টিপাত ঘটানোর পরে এই বায়ু চলে যায় উত্তরাখণ্ডে। কোথায় চলে যায়? উত্তরাখণ্ডে। আর উত্তরাখণ্ডে উঁচু উঁচু পাহাড় পর্বত ওইখানে অবস্থান করেছে, আর তাতে বাধা পেয়ে প্রচুর বৃষ্টিপাত হয়। অর্থাৎ মেঘ ভাঙা বৃষ্টিপাত হয় হচ্ছে কোথায়? উত্তরাখণ্ডে। এই মেঘ ভাঙা বৃষ্টিপাতের ফলে উত্তরাখণ্ডে তোমার মাঝে মাঝে হরকা বান দেখা দেয়। কী বান দেখা যায়? হরকা বান। তাহলে এই হচ্ছে তোমার আরব সাগরীয় শাখার প্রভাব। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা। তাহলে মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখার একটি অংশ তোমার মায়ানমার সীমান্তে যে আরাকান পর্বত রয়েছে, সেই আরাকান পর্বতে বাধাপ্রাপ্ত হয়। আর এই আরাকান পর্বতে বাধাপ্রাপ্ত হওয়ার জন্য মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা এই রাজ্যগুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত সংঘটিত হয়। তাহলে কী বলা হয়েছে? আরব সাগরীয় শাখার একটি অংশ মায়ানমারের সীমান্তে অবস্থান করেছে আরাকান পর্বত, সেই আরাকান পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে মিজোরাম, ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড এই রাজ্যগুলোতে প্রচুর বৃষ্টিপাত হয়। এবার বঙ্গোপসাগরীয় শাখার আরেকটি অংশ তোমার মেঘালয় রাজ্যের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। এবং মেঘালয় রাজ্যের ওপর দিয়ে যে অংশ প্রবাহিত হয়েছে তার দুই ধরনের মেঘ লক্ষ্য করা যায়, একটা হচ্ছে উচ্চ মেঘ, একটা নিচু মেঘ। তাহলে যেটা উঁচু মেঘ সেটা মেঘালয় রাজ্যের মধ্যে দিয়ে কোথায় চলে যায়? অরুণাচল প্রদেশে। তাহলে বঙ্গোপসাগরীয় শাখার একটি অংশ মেঘালয়ের ওপর দিয়ে প্রবাহিত হয়, এবং তার মধ্যে যে অংশটা উঁচু মেঘ সেটা মেঘালয় রাজ্যকে অতিক্রম করে অরুণাচল প্রদেশে চলে আসে। এবং অরুণাচল প্রদেশে কিছু পাহাড় অবস্থান করেছে, দাফা, বুম, মিসমি, পাটকাই। তাহলে মিসমি, পাটকাই, দাফা, বুম ইত্যাদি পাহাড় কোথায় অবস্থান করেছে? অরুণাচল প্রদেশে। আর সেই পাহাড়গুলোতে বাধা পেয়ে অরুণাচল প্রদেশে প্রচুর বৃষ্টিপাত হয়। এছাড়া বঙ্গোপসাগরীয় শাখার যে নিচু মেঘ যেটা সেইটা বাধাপ্রাপ্ত হয় মেঘালয় রাজ্যে তিনটে পাহাড়। মেঘালয় রাজ্যে পরপর তিনটে পাহাড় রয়েছে। প্রথমটা হচ্ছে গারো, মাঝেরটা খাসি, এবং তারপরে যে অংশ আছে সেটা হচ্ছে জয়ন্তিয়া। তাহলে মেঘালয় রাজ্যে গারো, খাসি, জয়ন্তিয়া তিনটে পরপর পাহাড় অবস্থান করেছে। এই পাহাড়ে বঙ্গোপসাগরীয় শাখার নিচু মেঘ বাধাপ্রাপ্ত হয়, এবং বাধাপ্রাপ্ত হয়ে তোমার মেঘালয় রাজ্যে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। কী হয়? প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। আর এই খাসি পাহাড়ের পাদদেশে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়। পৃথিবীর সব থেকে বেশি বৃষ্টিপাত কোথায় হয়? খাসি পাহাড়ের পাদদেশে। আর এই খাসি পাহাড়ের পাদদেশের নামই হচ্ছে মৌসিনরাম। তাহলে মৌসিনরামে পৃথিবীর সব থেকে বেশি বৃষ্টিপাত সংঘটিত হয়। তাহলে এইখানে সব থেকে বেশি বৃষ্টিপাত কেন হয়? এর কারণ হচ্ছে এখানে তিনটে পাহাড় ফানেলের মতো অবস্থান করেছে। তিনটে পাহাড় কিভাবে অবস্থান করেছে? ফানেলের মতো অবস্থান করেছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বাধা পায় গিয়ে জয়ন্তিয়া পাহাড় থেকে মেঘ ফিরে গিয়ে কোথায় বাঁধে? তোমার খাসি পাহাড়ে। আর এই খাসি পাহাড়ের পাদদেশেই তোমার অবস্থান করেছে মৌসিনরাম, আর এখানে প্রচুর বৃষ্টিপাত হয়ে থাকে। তাহলে ফানেলের মতো অবস্থান করায় পাহাড়ে বাধাপ্রাপ্ত জয়ন্তিয়া থেকে খাসি থেকে গারো, আবার গারো থেকে জয়ন্তিয়া, এইভাবে পাক খেতে থাকে। কোথায় পাক খেতে থাকে? এটা হচ্ছে মেঘালয় রাজ্যে। আর এই মেঘালয় রাজ্যে
এই পাহাড় তিনটের মাঝখানে মেঘ ঢুকে পাক খেয়ে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। এই কারণে পৃথিবীর সব থেকে বেশি বৃষ্টিপাত হয় হচ্ছে মেঘালয়ের মৌসুমীরামে। তবে এই মৌসুমীরামের আগে সব থেকে বেশি বৃষ্টি হতো চেরাপুঞ্জিতে, কিন্তু চেরাপুঞ্জিতে মৌসুমীরামের তুলনায় এখন কম বৃষ্টিপাত হয়। এর কারণ হচ্ছে মানুষের বিভিন্ন কার্যকলাপের ফলে পাহাড়কে কেটে ফেলা হয়েছে বা ধ্বংস করা হয়েছে, ফলে চেরাপুঞ্জি থেকে বেশি বৃষ্টিপাতযুক্ত স্থান শিফট করে মৌসুমীরামে গিয়ে অবস্থান করেছে। অর্থাৎ মৌসুমীরামে এখন সব থেকে বেশি বৃষ্টিপাত সংঘটিত হয়ে থাকে। এবং বঙ্গোপসাগরীয় শাখার একটি অংশ তোমার গারো পাহাড়ে বাধা পায়। গারো পাহাড়ে বাধা পেয়ে উত্তর পূর্ব ভারতের হিমালয় পর্বতে বাধা পায়। উত্তর পূর্ব ভারতের হিমালয় পর্বতে বাধা পেয়ে সেইখান থেকে মেঘ তোমার পশ্চিম দিকে প্রবাহিত হতে থাকে। তাহলে গারো পাহাড়ে বাধা পেয়ে মেঘ কোথায় চলে যায়? উত্তর পূর্ব ভারতের যে হিমালয় পর্বত, সেই হিমালয় পার্বত্য অঞ্চলে। আর এই হিমালয় পার্বত্য অঞ্চলের পশ্চিমবঙ্গে প্রচুর বৃষ্টিপাত ঘটায়, তারপরে বিহারে, তারপর উত্তরপ্রদেশ, এরপর চলে আসে দিল্লিতে। তাহলে বঙ্গোপসাগরীয় শাখার প্রভাবে তোমার পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারের বক্সা নামক স্থানে পশ্চিমবঙ্গের সব থেকে বেশি বৃষ্টিপাত ঘটায়। আর এই বায়ু যত পশ্চিম দিকে যেতে থাকে, জলীয় বাষ্প তত কমতে থাকে, ফলে বৃষ্টিপাতের পরিমাণও কমতে থাকে। তাহলে পশ্চিমবঙ্গে যা বৃষ্টিপাত হয় তার থেকে বিহারে একটু কম হয়, আবার বিহারে যা হয় তার থেকে উত্তরপ্রদেশে কম হয়, উত্তরপ্রদেশে যা হয় দিল্লিতে তার থেকে কম হয়। তাহলে দিল্লিতে গিয়ে এই বায়ু বাধাপ্রাপ্ত হয় হচ্ছে আরব সাগরীয় শাখার সঙ্গে। তাহলে দিল্লিতে বঙ্গোপসাগরীয় শাখা এবং আরব সাগরীয় শাখার যে মেঘ বাধাপ্রাপ্ত হয়, এবং বাধাপ্রাপ্ত হলে দিল্লিতে কিছু পরিমাণে বৃষ্টিপাত হয়, এবং বৃষ্টিপাত করার পরে এই বায়ু বেঁকে চলে যায় হিমাচল প্রদেশ। কোথায় চলে যায়? হিমাচল প্রদেশ। তাহলে হিমাচল প্রদেশে রয়েছে ধৌলাধর পর্বত। হিমাচল প্রদেশে কি পর্বত রয়েছে? ধৌলাধর। আর সেই ধৌলাধর পর্বতের পাদদেশে অবস্থান করেছে ধর্মশালা। তাহলে এই ধর্মশালা নামক স্থানে প্রচুর বৃষ্টিপাত হয়। আবার হিমাচল প্রদেশ থেকে এই বায়ু বাধা পেয়ে চলে আসে কোথায়? পাঞ্জাবে, এবং পাঞ্জাবেও বৃষ্টিপাত ঘটে। এই কারণে বলা হয়েছে মৌসুমি বায়ুর প্রভাবে ভারতের সব থেকে শেষে বৃষ্টিপাত হয় পাঞ্জাব রাজ্যে। মৌসুমি বায়ুর প্রভাবে সবার শেষে কোথায় বৃষ্টিপাত হয়? পাঞ্জাবে। মৌসুমি বায়ুর প্রভাবে সবার প্রথম বৃষ্টিপাত হয় কোথায়? কেরলে। তাহলে সবার শেষে গিয়ে বৃষ্টিপাত হয় হচ্ছে তোমার পাঞ্জাবে। ঠিক আছে? তাহলে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে তোমার এইভাবে বৃষ্টিপাত সংঘটিত হয়ে থাকে। তাহলে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কোন কোন মাসে প্রবাহিত হয়? জুন মাসের মাঝামাঝি থেকে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত। তাহলে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ভারতে প্রবেশ করে জুন মাসের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত, এবং সেপ্টেম্বর মাসের মাঝামাঝি থেকে এই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু যে পথে এসেছে আবার সেই পথে ফিরে আসে। তাহলে কি বলা হয়? প্রত্যাবর্তনকারী মৌসুমি বায়ু। তাহলে তাকে কি বলা হয়েছে? প্রত্যাবর্তনকারী মৌসুমি বায়ু। তাহলে প্রত্যাবর্তনকারী মৌসুমি বায়ু কবে থেকে? সেপ্টেম্বর মাসের মাঝামাঝি থেকে ডিসেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত প্রবাহিত হয়। তাহলে প্রত্যাবর্তনকারী মৌসুমি বায়ু যখন আসে তখন আরাবল্লী পর্বত যেহেতু আড়াআড়ি অবস্থান করেছে, লম্বালম্বিভাবে অবস্থান করেছে, তাই তাতে কোনো বাধা পায় না। বাধা না পেয়ে সরাসরি বঙ্গোপসাগরে চলে আসে। আর এই বায়ু যেহেতু স্থলভাগ থেকে প্রবাহিত হয়, তাই প্রভাবে কোনো বৃষ্টিপাত হয় না। তাহলে আরব সাগরীয় শাখা প্রত্যাবর্তন হিসাবে চলে আসে। এবার বঙ্গোপসাগরীয় শাখা প্রত্যাবর্তন হিসাবে চলে আসার সময় তোমার ঝাড়খণ্ডে রয়েছে রাজমহল পাহাড়। তাহলে কি রয়েছে রাজস্থানে? এই ঝাড়খণ্ডে রাজমহল পাহাড়। তাহলে প্রত্যাবর্তনকারী মৌসুমি বায়ু ফিরে আসার সময় এই রাজমহল পাহাড়ে বাধাপ্রাপ্ত হয়। আর রাজমহল পাহাড়ে বাধাপ্রাপ্ত হলে
তোমার এই বায়ু উড়িষ্যা উপকূলের কাছে বেঁকে চলে আসে। যেহেতু এই বায়ু স্থলভাগ থেকে প্রবাহিত হয়েছে তাই এতে কোনো জলীয় বাষ্প থাকে না, তাই কোনো বৃষ্টিপাত হয় না, কিন্তু উড়িষ্যা উপকূলে এই বায়ুর প্রভাবে কিছুটা ঝড় হয়ে থাকে। এই প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু উড়িষ্যা উপকূল থেকে অন্ধ্রপ্রদেশের মধ্যে দিয়ে সমুদ্র পথে জলীয় বাষ্প সংগ্রহ করে তামিলনাড়ু রাজ্যে প্রবেশ করে। কোথায় প্রবেশ করে? তামিলনাড়ু রাজ্যে প্রবেশ করে। আর তামিলনাড়ু রাজ্যে অবস্থান করেছে নীলগিরি, আন্নামালাই, কোডাম। নীলগিরি, আন্নামালাই, কোডাম পর্বতমালা। আর এই প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প সংগ্রহ করে এনে নীলগিরি, আন্নামালাই, কোডাম পর্বতে বাধাপ্রাপ্ত হয়। আর বাধাপ্রাপ্ত হলে তোমার শীতের সময় করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত সংঘটিত হয়ে থাকে। তাহলে শীতের সময় কোথায় বৃষ্টিপাত হয়? করমণ্ডল উপকূলে। কার প্রভাবে? প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ুর প্রভাবে। তাহলে কেন হয়? প্রত্যাবর্তনকারী মৌসুমী ফিরে আসার সময় বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প সংগ্রহ করে তোমার তামিলনাড়ু রাজ্যের নীলগিরি, আন্নামালাই, কোডারমা পর্বতে বাধা পেয়ে বৃষ্টিপাত হয়। এই সময় তোমার কেরালা উপকূলে কোনো বৃষ্টিপাত হয় না। এর কারণ এই নীলগিরি, আন্নামালাই, কোডারমা পর্বতের বৃষ্টির ছায়াঞ্চলে কী অবস্থান করেছে? কেরল। তাই কেরল রাজ্যে কোনো বৃষ্টিপাত এই সময় হয় না। তাহলে এইভাবে তোমার প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ুর প্রভাবে তোমার ভারতের কিছু কিছু অংশে বৃষ্টিপাত হয়ে থাকে। তাহলে ভারতের যে মোট বৃষ্টিপাত তার 80% হয় হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে। 70% হয় হচ্ছে উত্তর পূর্ব বা প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ুর প্রভাবে। তাহলে ভারতের মোট বৃষ্টিপাতের 80% দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং 70% উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে সংঘটিত হয়ে থাকে। তাহলে 100% থেকে বাকি রইল কত? 3%। তাহলে এই বাকি 3% বৃষ্টিপাত হয়ে থাকে পশ্চিমী ঝঞ্ঝা। তাহলে 3% পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে। তাহলে বাকি 3% কিসের প্রভাবে ভারতে বৃষ্টিপাত হয়? পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে। তাহলে টোটাল হচ্ছে 100%। তাহলে আমরা দেখে নিই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ভারতে কিভাবে বৃষ্টিপাত হয়ে থাকে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ভারতে যে বৃষ্টিপাত হয় সেই মেঘ উৎপত্তি লাভ করে ভূমধ্যসাগরে। তাহলে ভূমধ্যসাগরে যে মেঘ সৃষ্টি হয় সেই মেঘ জেট বায়ুর প্রভাবে তোমার আফগানিস্তান হয়ে পাকিস্তানে প্রবেশ করে। তাহলে ভূমধ্যসাগর থেকে যে মেঘ সৃষ্টি হয় জেট বায়ুর দ্বারা বাহিত হয়ে আফগানিস্তান হয়ে পাকিস্তানে প্রবেশ করে এবং পাকিস্তান থেকে ভারতে প্রবেশ করে। তাহলে এই বায়ু তোমার হিন্দুকুশ পর্বতে কোথায় বাধা পায়? হিন্দুকুশ পর্বতে বাধা পেয়ে আফগানিস্তান এবং পাকিস্তানে কিছুটা বৃষ্টিপাত হয় এবং বাকি অংশ তোমার প্রবেশ করে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, গুজরাট রাজ্যে। তাহলে দক্ষিণ পশ্চিম তোমার জেট বায়ুর প্রভাবে আরব সাগর থেকে এই ভূমধ্যসাগর থেকে যে বায়ু সৃষ্টি হয়েছে, জলীয় বাষ্পের সৃষ্টি হচ্ছে, সেই মেঘ আফগানিস্তান, পাকিস্তানের মধ্যে দিয়ে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, গুজরাট রাজ্যে প্রবেশ করে এবং পাঞ্জাব হয়ে উত্তরপ্রদেশ থেকে বিহার থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত চলে আসে। আর এই বায়ুর প্রভাবে তোমার শীতের সময় পাঞ্জাবে হালকা বৃষ্টিপাত হয়ে থাকে, উত্তরপ্রদেশে তার থেকে একটু কম হয়, বিহারে তার থেকে কম হয় এবং মাঝে মাঝে পশ্চিমবঙ্গ পর্যন্ত এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব চলে আসে। আর এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে যেহেতু শীতের সময় বৃষ্টিপাত হয়, এই কারণে তোমার এই গম চাষের পক্ষে টনিকের মতো কাজ করে। তাহলে পশ্চিমী ঝঞ্ঝা কিসের মতো কাজ করে? টনিকের মতো কাজ করে। কিসের জন্য? গম চাষের ক্ষেত্রে। গমের এই বৃষ্টিপাতের প্রভাবে গমের ফলন খুব ভালো হয়। এই কারণে পশ্চিমী ঝঞ্ঝাকে বলা হয়েছে গম চাষের টনিক। কাকে বলা হয়েছে? পশ্চিমী ঝঞ্ঝাকে বলা হয়েছে। আর এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এই আরাবল্লী পর্বতে বাধা পেয়ে কোনো বছর হঠাৎ বৃষ্টিপাত হয় এবং হঠাৎ বৃষ্টিপাত হয়ে তোমার রাজস্থানে হরকাবানের সৃষ্টি করে। তাহলে কি হয়? তোমার রাজস্থানে হরকাবানের সৃষ্টি করে থাকে। তাহলে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ভারতে কত শতাংশ বৃষ্টিপাত হয়? 3%।
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ভারতের কোন কোন রাজ্যে বেশি বৃষ্টিপাত হয়? সব থেকে বেশি হয় পাঞ্জাবে। তাহলে পাঞ্জাবে বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে একবার বৃষ্টিপাত হয়েছে, আবার শীতের সময় পশ্চিমা ঝঞ্ঝার প্রভাবে একবার বৃষ্টিপাত হয়েছে। তাহলে ভারতের দুটো জায়গা যেখানে শীতের সময় বছরে দুইবার বৃষ্টিপাত হয়, একটা হচ্ছে করমণ্ডল উপকূল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে, আর একটা হচ্ছে উত্তর পূর্ব মৌসুমী বায়ু বা প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ুর প্রভাবে। আর একটা হচ্ছে পাঞ্জাব যেখানে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে গ্রীষ্মকালে বা বর্ষাকালে বৃষ্টিপাত হয়, আবার শীতের সময় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত হয়। তাহলে পাঞ্জাবে বছরে দুইবার বৃষ্টিপাত হয় এবং করমণ্ডল উপকূলে তামিলনাড়ুতে বছরে দুইবার বৃষ্টিপাত হয়ে থাকে। তাহলে এই হচ্ছে তোমার পশ্চিমী ঝঞ্ঝা। এই যে মৌসুমী বায়ু, এই মৌসুমী বায়ু সবসময় একই সময় ভারতে প্রবেশ করে না। কোনো সময় মৌসুমী বায়ু আগে প্রবেশ করে, তাকে বলা হয় প্রি তাহলে তাকে কি বলা হয়? প্রি মনসুন। তাহলে নির্দিষ্ট সময়ের আগে যদি ভারতে মৌসুমী বায়ু প্রবেশ করে তাকে কি বলা হয়? প্রি মনসুন। আর এই প্রি মনসুনের ফলে দক্ষিণ ভারতে যে বৃষ্টিপাত হয় তার ফলে কেরালাতে কি চাষ ভালো হয়? আম চাষ ভালো হয়। এই কারণে এই প্রি মনসুনের সময় কেরালাতে যে বৃষ্টিপাত হয়, বৃষ্টিপাতে আম চাষ ভালো হয়, তাই একে বলা হয়েছে আম্রবৃষ্টি। তাহলে আম্রবৃষ্টি কোথায় সৃষ্টি হয়? কেরালা রাজ্যে, অর্থাৎ দক্ষিণ ভারতে। এবং এই প্রি মনসুনের প্রভাবে কর্ণাটকে যে বৃষ্টিপাত হয়, বৃষ্টিপাতের ফলে ফুল চাষ ভালো হয়, তাই একে বলা হয়েছে চেরি ব্লাসম। তাহলে কর্ণাটকে প্রি মনসুনের ফলে যে বৃষ্টিপাত হয় তার ফলে কোন চাষ ভালো হয়? ফুল চাষ ভালো হয়, তাই এই বৃষ্টিপাতকে কি বলা হয়েছে কর্ণাটকে? চেরি ব্লাসম। এবং এই প্রি মনসুনের ফলে অসম রাজ্যে চা চাষ ভালো হয়। এই কারণে একে বলা হয়েছে টি শাওয়ার, SHOWER, টি শাওয়ার। তাহলে তোমার অসমে একে কী নামে ডাকা হয়? টি শাওয়ার। তাহলে তার ফলে হয় প্রি মনসুনের ফলে। তাহলে প্রি মনসুনের ফলে কেরালা রাজ্যে যে বৃষ্টিপাত হয় তার ফলে কী চাষ ভালো হয়? আম চাষ, তাকে আম্রবৃষ্টি। প্রি মনসুনের ফলে কর্ণাটকে যে বৃষ্টিপাত হয় তার ফলে কী চাষ ভালো হয়? ফুল চাষ, তাই বলা হচ্ছে চেরি ব্লাসম। এবং প্রি মনসুনের ফলে অসমে যে বৃষ্টিপাত হয় তার ফলে কী চাষ ভালো হয়? চা চাষ ভালো হয়, তাই আসামে এটাকে বলা হয়েছে টি শাওয়ার। আসামে একে কী বলা হয়েছে? টি শাওয়ার। আবার কোনো বছর নির্দিষ্ট সময়ের পরে মৌসুমী বায়ু ভারতে প্রবেশ করে, একে বলা হয় পোস্ট মনসুন। তাহলে তাকে কি বলা হয়? পোস্ট মনসুন। আর এই পোস্ট মনসুনকালে ভারতের যে বিভিন্ন অংশে বিভিন্ন ধরনের স্থানীয় বায়ু সেই প্রবাহিত হয়ে থাকে। যেরকম তোমার মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, এই রাজ্যগুলোতে পোস্ট মনসুনের ফলে উষ্ণ শুষ্ক বায়ু প্রবাহিত হয়। কী বায়ু প্রবাহিত হয়? উষ্ণ শুষ্ক বায়ু। একে কি বলা হয়? লু। তাহলে লু কোন রাজ্যে প্রবাহিত হয়? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, রাজস্থান এবং পশ্চিমবঙ্গের পশ্চিমাংশেও লু পৌঁছে যায়। তাহলে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, এই রাজ্যগুলোতে পোস্ট মনসুনকালে উষ্ণ বায়ু প্রবাহিত হয়, যাকে লু নামে ডাকা হয়। কি বলা হয়? লু নামে ডাকা হয়। আবার এই পোস্ট মনসুনের ফলে তোমার পাঞ্জাব এবং হরিয়ানাতে ধূলিঝড়ের সৃষ্টি হয়। কি ঝড়ের সৃষ্টি হয়? ধূলিঝড়ের সৃষ্টি হয়। একে কি বলা হয়? আধি। একে তোমার বলা হচ্ছে আধি। তাহলে পোস্ট মনসুনের ফলে পাঞ্জাব হরিয়ানায় যে ধূলিঝড় সৃষ্টি হয় তাকে কি নামকরণ করা হয়েছে? আধি। আবার এই পোস্ট মনসুনের ফলে তোমার পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যাতে যে ঘূর্ণিঝড় সৃষ্টি হয় তাকে বলা হয় কালবৈশাখী।
কাল বৈশাখী, তাকে বলা হয় কি কালবৈশাখী ঝড়। আর এই কালবৈশাখী ঝড় অসম রাজ্যে, কালবৈশাখী ঝড় অসম রাজ্যে কী নামে পরিচিত? কালবৈশাখী ঝড় অসম রাজ্যে বরদই শিলা নামে পরিচিত। বরদই দই শিলা। তাহলে অসম রাজ্যে কালবৈশাখী ঝড় কী নামে পরিচিত? বরদই শিলা নামে পরিচিত। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মৌসুমী বায়ু সবার প্রথম প্রবেশ করে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে 20 মে তারিখে। সবার প্রথমে মূল ভূখণ্ডে প্রবেশ করে তোমার কেরালা রাজ্যের মালাবার উপকূলে এবং সারা ভারতবর্ষব্যাপী ছড়িয়ে পড়ে 15ই জুন তারিখে এবং সবার শেষে প্রবেশ করে পাঞ্জাব রাজ্যে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে 80% বৃষ্টিপাত হয়, উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে 17% বৃষ্টিপাত হয় এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে 3% বৃষ্টিপাত হয়ে থাকে। 3% বৃষ্টিপাত হয়ে থাকে। তাহলে এই হচ্ছে ওভারঅল পুরো মৌসুমী বায়ু সম্পর্কে বিস্তৃত আলোচনা। তাহলে এখানে আজকে আমাদের ক্লাস শেষ করা হচ্ছে।